ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আমি আপনার কাছে কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাইবো। শুরু করি যে সম্প্রতি জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তার একটি বক্তব্য বেশ আলোচিত সমালোচিত হচ্ছে গণমাধ্যমে। তার বিভিন্ন বক্তব্যই আলোচনার শীর্ষে থাকে ইদানিং। সম্প্রতি যেটি নিয়ে কথা হচ্ছে সেটি বলছেন যে, আমি কোট করি তাকে, আপনারা চালাকি শুরু করেছেন, কথা বলবো, সেই বলবো, এই বলবো করতে করতে নির্বাচন কাছাকাছি চলে আসছে। আপনাদের চালাকি আমরা বুঝি, আমরা এখনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব, ঘি আমাদের লাগবেই, এই আনকোট। মানে এই হচ্ছে তার বক্তব্য। আমি আসলে আপনার কাছ থেকে একটু ব্যাখ্যা জানতে চাই যে আপনারা চালাকি শুরু করেছেন, কারা আসলে চালাকি শুরু করেছে? রূপক অর্থে নিশ্চয়ই সোজা আঙ্গুলে ঘি বলছেন, ঘি বলতে তিনি কি বুঝাচ্ছেন? যে ঘি আমাদের লাগবেই, আর ঘি না পেলে আঙ্গুল কিভাবে বাঁকা করবেন? আঙ্গুল বাঁকা মানেও কি? ধন্যবাদ শারমিন চৌধুরী আপা, আমাকে আজকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার মাধ্যমে দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি শুরুতেই বলে নিতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, গণতন্ত্রে বিশ্বাসী একটি রাজনৈতিক দল, এবং নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন 1941 সালে জামাত ইসলামীর প্রতিষ্ঠা লগ্ন থেকেই রাজনীতি করে আসছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1979 সাল থেকে বাংলাদেশের এই ভূখণ্ডে বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে আসছে, সংগ্রাম করে আসছে। 1979 সালের পর থেকে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনেই বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করেছে। 1990 সালে স্বৈরাচার এরশাদ বিরোধী যে আন্দোলন হয়েছে, যেটা 87 সালে শুরু হয়েছিল, এবং বাংলাদেশ জামাত ইসলামীর তৎকালীন 10 জন সংসদ সদস্যের সংসদ থেকে পদত্যাগের মাধ্যমেই সে আন্দোলন কিন্তু সূচিত হয়েছিল। দীর্ঘদিন আন্দোলনের পরে স্বৈরাচার এরশাদ সরকারের পতন হয়েছে। এরপরে কেয়ারটেকার সরকার ব্যবস্থার দাবিতে মোটামুটি 93, 94, 95 সাল পুরাটাই বাংলাদেশ জামাত ইসলামী কেয়ারটেকার সরকারের বহালের জন্য আন্দোলন করেছে, এবং সর্বশেষ 96 সালে সেটা সংবিধানে সংযুক্ত হয়েছে। এর বাইরেও শেখ হাসিনার নেতৃত্বে তদানীন্তন যে সরকার ছিল 1996 থেকে 2001 সাল পর্যন্ত, সেই সরকারের অগণতান্ত্রিক অবস্থা এবং বিভিন্ন দাবি দাওয়াতেও যে বাংলাদেশ জামাত ইসলামী শরিক ছিল। এবং সর্বশেষ আমরা যদি দেখি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন দীর্ঘ 15 বছর, 2008 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত, সেই সংগ্রামেও বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করেছে। এখন যেটা আমাদের সামনে, খুব শীঘ্রই একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করছি ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচন শুধু নামকাওয়াস্তে নির্বাচনের জন্য নির্বাচন হলে তো সেটা গ্রহণযোগ্য হবে না। নির্বাচনের কিছু পূর্ব শর্ত রয়েছে। লেভেল প্লেইং ফিল্ড অত্যন্ত জরুরি। এজন্য বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 5 দফার দাবিতে আন্দোলন সংগ্রাম চলছে। শুধু জামাত ইসলামী না, সমমনা আরো 8টি দল মিলে বাংলাদেশ জামাত ইসলামী সহ সেই 8টি দল নিয়মতান্ত্রিক উপায়ে 5 দফার ভিত্তিতে, 5 দফার দাবিতে আন্দোলন করছে। এবং প্রথম দফা হলো যে জুলাই সনদ, যেটা যে জুলাই সনদের সবগুলো দফা দাবিগুলো সম্পর্কে নিশ্চয়ই আপনি আরেকটু বলবেন, কিন্তু প্রথমে যদি এটা একটু স্পর্শ করেন, যেটি আমি আসলে যে বিষয়ে আমি জিজ্ঞাসা করছিলাম, তারপরে আমরা একে একে যদি একটু আসি। যে আপনারা চালাকি শুরু করেছেন বলতে আপনারা মানে জামাত ইসলাম কাদেরকে চালাকি করছেন বলে বলছেন? আপনিও নিয়মতান্ত্রিক আন্দোলনের কথা বলছিলেন, ঘি না পেলে কিভাবে আপনারা অনিয়মতান্ত্রিক বা নিয়মতান্ত্রিক আন্দোলন এখনো করছেন? আঙ্গুল বাঁকা করা মানেটা কি সেটা একটু যদি আগে বুঝিয়ে বলেন। আরো তো আছে। জি, আমি সেদিকেই যাচ্ছিলাম। সো এই যে দাবি, 5 দফা দাবি নিয়ে যদি আমরা পরে আলোচনা পরে করব। আমরা দেখছি যে জুলাই সনদ, যেটাতে অধিকাংশ রাজনৈতিক দল, 6টি রাজনৈতিক দল বাদে এনসিপি সহ বামপন্থী কিছু রাজনৈতিক দল সেই জুলাই সনদে স্বাক্ষর করেনি। অধিকাংশ রাজনৈতিক দলই স্বাক্ষর করেছে। এবং মেক নো মিস্টেক, যে জুলাই সনদটা সবার পছন্দ মতো হবে এটা না। 4টি বিষয়ে বাংলাদেশ জামাত ইসলামী নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিএনপি সম্ভবত 16টি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সো সবাই সব বিষয়ে একমত হবে সেটা না, কিন্তু মোটা দাগে জুলাই সনদের
জুলাই সনদ একটা মোটামুটি সব দলগুলা কাছাকাছি জায়গায়, খুব বেশি ডিফারেন্স অফ ওপিনিয়ন নাই, এরকম একটা জায়গায় এসেছে। কিন্তু বিষয়টা হলো যে এই জুলাই সনদ যদি গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি না পায়, তাহলে পরে এই জুলাই সনদ শুধুমাত্র একটা কাগজি দলিল ছাড়া কিছুই হবে না। এবং এই জুলাই সনদের ভিত্তিতেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়াটা জরুরি। এবং এই বিষয়ে প্রধান উপদেষ্টা সহ অনেকেই একমত পোষণ করেন যে এই গণভোটটা খুব শীঘ্রই হওয়াটা দরকার। কিন্তু এই সরকারের মধ্যেই কিছু উপদেষ্টা খুব নেক্কারজনকভাবে একটি দলকে প্রধান উপদেষ্টা সহ একমত, মানে পরিষ্কারভাবে সহযোগিতা করেন। মানে শীঘ্রই হওয়া দরকার মানে কি? মানে শীঘ্রই বলতে কি বোঝাচ্ছেন আপনি, যে প্রধান উপদেষ্টাও একমত পোষণ করেন যাতে? প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জামাত ইসলামীর যে কয়বার আলোচনা হয়েছে এবং অন্যান্য দলের যে আলোচনা হয়েছে, নীতিগতভাবে সরকার মনে করে যে এই জুলাই সনদের আইনি ভিত্তিটা জরুরি নির্বাচনের জন্য। কিন্তু সরকারের মধ্যে থেকেই কয়েকজন উপদেষ্টা, এবং আমি উপদেষ্টাদের নাম তাদের প্রতি সম্মান রেখেই মেনশন করছি না, বাট বাংলাদেশের জনগণ বুঝতে পারছে যে কারা তারা, কিছু সংখ্যক 3 থেকে 4 জন উপদেষ্টা খুব নেক্কারজনকভাবে একটি দলের পক্ষ হয়ে তারা ভূমিকা পালন করছে, এবং তাদের কারণেই আসলে কিন্তু বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না 4 জন উপদেষ্টা কারা যারা একটি দলের হয়ে কাজ করছে। আমি তাদের নাম বলছি না, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আশা করব যে তারা তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করবেন, এবং মানে দিস ইজ এ ওয়ার্নিং ফর দেম। এবং বাংলাদেশের অধিকাংশ জনগণ বুঝতে পারছে যে এই 4 জন ব্যক্তি কারা, এবং এই 4 জন ব্যক্তিদের মধ্যে আপনারা দেখবেন যদি পরবর্তীতে সরকার গঠিত হয় এবং এই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসবে কিনা নিশ্চিত না, আপনারা দেখবেন যে বিএনপি প্রস্তাব করছে এই উপদেষ্টাদের মধ্যে থেকেই সেই 2-3 জনকে তাদের সরকারের মন্ত্রী করতে। আমি তাদের নাম নিতে চাচ্ছি না, কিন্তু বিষয়টা হয়েছে এখানে যে কিছু উপদেষ্টা বাড়াবাড়ি রকম অনিরপেক্ষতা তাদের ভূমিকার মাধ্যমে প্রকাশ করছেন। এ কারণেই নিয়মতান্ত্রিক আন্দোলন অর্থ এই না, একটা যে কথা বলা হয় যে সরলতাকে দুর্বলতা ভাববেন না, বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছে তার অর্থ এই না যে অনিরপেক্ষ এবং অযৌক্তিক একটা সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশের জনগণ জামাত ইসলামী অনিরপেক্ষ বা যদি বলি পক্ষপাতিত্ব করছেন, তারা আসলে কারা আপনি বলছেন না, কিন্তু কিভাবে করছেন? আপনাদের পক্ষে না গেলে কি পক্ষপাতিত্ব বা অনিরপেক্ষতা বলছেন যাকে আপনি? এটা ঠিক না, কিন্তু বিষয়টা হলো যে তাদের অনিরপেক্ষতার বিভিন্ন প্রমাণাদি রয়েছে। যেমন আপনি যদি দেখেন যে এবারে শুরুতেই যদি আমরা বলি যে আপনার এই গণভোটটাই একটা বড় বিষয়, যে সরকারের অধিকাংশ সদস্য একমত পোষণ করার পরও যেই কারণে আপনার গণভোটটা নির্বাচনের আগে হচ্ছে না, এটা তাদের একটা অনিরপেক্ষতার প্রমাণ। আর একটা বড় বিষয় যেটা, এবং 5 দফার মধ্যে বাংলাদেশ জামাত ইসলামীর এটা একটা বড় দাবি যে লেভেল প্লেইং ফিল্ড, যে প্রশাসনে যে ডিসি এবং এসপি যারা বিভিন্ন জায়গায় আছে তাদের মধ্যে অনেকেই সেই জায়গাগুলোতে দীর্ঘদিন ধরে আছে, এবং আপনারা দেখেছেন যে ইতিপূর্বে বাংলাদেশে যে নিরপেক্ষ নির্বাচনগুলো হয়েছে 1991 সালে, 96 সালে এবং 2001 সালে, এই 3টা নির্বাচনই মোটামুটি সার্বজন স্বীকৃত নিরপেক্ষ নির্বাচন। এবং এই নির্বাচনের সবচেয়ে বড় এলিমেন্ট যেটা ছিল যে যেদিন কেয়ারটেকার সরকার ক্ষমতা গ্রহণ করেছেন তারা প্রশাসনকে একেবারে ঢেলে সাজিয়েছেন, রদবদল করেছেন, কারণ ডিসি এবং এসপি তাদের কিন্তু একটা ভূমিকা থাকে নির্বাচনে। এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্য সব দলের পক্ষ থেকে এই দাবিটা খুব জোরালোভাবে দেওয়া হচ্ছে যে নির্বাচন শুরু হওয়ার আগে, তফসিল ঘোষণার আগে সমস্ত ডিসিএসপি কে বদলি করতে হবে, এবং এটা করতে হবে র্যান্ডমলি, একেবারে লটারির ভিত্তিতে। আমি চট্টগ্রাম ডিসি কিংবা খুলনার ডিসি যে আছেন তাকে সেই জায়গায় রাখবো, কিংবা আমি যাকে পছন্দ করি যে আমাকে অমুক এলাকায় হেল্প করতে পারবে তার ব্যাপারে আমরা তদবির করব, এটা করতে দেওয়া হবে না। সো এই লেভেল প্লেইং ফিল্ড এবং এই প্রশাসনের রদবদলটাকেও কিছু উপদেষ্টা খুব নেক্কারজনকভাবে এ ব্যাপারে রোড ব্লক তৈরি করছেন, এটা আর একটা বড় বিষয়। সো এই জিনিসগুলো যদি চলতে থাকে তাহলে তো নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। এবং বিএনপি এবং জামাত ভাগাভাগি করে নিয়েছেন ডিসিএসপি দের এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের, তো একজন উপদেষ্টাই বলেছেন। এবং এখন এটা উপদেষ্টার ব্যক্তিগত মতামত। কিছু ডিসিএসপি দের তো ডেফিনেটলি আপনি যদি দেখেন যে বাংলাদেশের
যারা যারা এই বিসিএস প্রশাসনে যারা আছেন, তারা সবাই একটা না একটা সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, ছাত্রী ছিলেন। তাদের অবশ্যই ছাত্র জীবনে তাদের একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু এবং এবং বিভিন্ন তারা ছাত্র জীবনে ইসলামী ছাত্র শিবির কিংবা জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য হয়ে থাকতে পারে, এটা কোনো দোষ না। কিন্তু তারা যখন তাদের দায়িত্ব পালন করবেন, সেখানে তারা সততা এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ। ছাত্রলীগ এবং আমরা দীর্ঘ 1 বছর ধরে দেখেছি যে এটার ব্যত্যয় ঘটেছে অনেক জায়গায়। যদি মানে ছাত্র শিবির বা জাতীয় ছাত্র দলের ছাত্র দল যদি করে তাহলে দোষের না, কিন্তু যদি শিক্ষা জীবনে ছাত্রলীগ করে থাকে তাহলে তাদের দোষের হবে। না, এখানে আরেকটা বিষয় যেটা আপনাকে মানে সব এই বিষয়গুলো এক পাল্লায় মাপা যাবে না, কারণ বিগত 15 বছরে এই সরকারি নিয়োগটাকে একেবারে দলীয়করণ করা হয়েছে। এবং যাদের স্পেশালি আমরা দেখেছিলাম যে আপনি যদি মানে কোন জেলা ভিত্তিক অধিকাংশ চাকুরিজীবী পুলিশে স্পেশালি আপনারা যদি দেখেন, খুব খুব নেক্কারজনকভাবে আপনারা দেখবেন যে গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জের প্রাধান্য, যে কিশোরগঞ্জ থেকে আপনার প্রেসিডেন্ট এবং সাবেক প্রেসিডেন্ট দুজনই কিশোরগঞ্জের মানুষ ছিলেন, এবং গোপালগঞ্জ শেখ হাসিনার এলাকা হওয়ার কারণে। সো এই যে মানে অযোগ্য ব্যক্তিদেরকে শুধুমাত্র দলীয় বিবেচনায় সরকারি প্রশাসনে নিয়োগ করা এবং তাদের 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 মাধ্যমে বিগত 15 বছরে ফ্যাসিজম প্রতিষ্ঠা করা, সো এটা ডেফিনেটলি এক পাল্লায় মাপা যাবে না। না, কিন্তু আমি যদি এই বিষয়টাকে আমাদের আমি প্রসঙ্গের বাইরে যাচ্ছি, তারপরে যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে করি, যে গোপালগঞ্জ আর কিশোরগঞ্জেও নিশ্চয়ই যোগ্য ব্যক্তি আছেন, মানে গোপালগঞ্জ অবশ্যই কিশোরগঞ্জ এবং গোপালগঞ্জে যোগ্য ব্যক্তি আছে, থাকতে পারবেন, তারা কি যেতে পারবেন? মানে এই তাদের সবাইকে তো এখন ম্যাস এক্সোডাস তো হয়নি, আমরা কি দেখেছি যে একেবারে পার্জ হয়েছে প্রশাসনে শুধুমাত্র। সো বেসিক্যালি যারা একেবারে চিহ্নিত করাদের পুলিশ থেকে বাদ দেওয়া হয়েছে, ওই যে নিয়োগ যখন হচ্ছিল তখন তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কিছু ব্যক্তিদের বাদ দেওয়া হয়েছে, কারণ তাদের মধ্যে অনেকেই বিগত 15 বছর এবং স্পেশালি এই জুলাই আন্দোলনের সময় তাদের ভূমিকার কারণে। সো এবং আপনার আমি দর্শকদের সাথে আবারও শেয়ার করি যে বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সো নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং যে সংগঠনগুলো প্রকাশ্য রাজনীতি করছে তাদেরকে তো এক পাল্লায় মাপার সুযোগ মনে হয় নেই। আচ্ছা আচ্ছা, আবার তাহলে পুরনো প্রশ্নেই আসি, আসলে যেটা আসলে আজকের মূল প্রসঙ্গ। ওই চালাকি কারা করছেন, সেই উপদেষ্টারা নাকি? মানে কারা চালাকি করছেন এটা আমি এখনো বুঝতে পারলাম না। মানে ঘি আমাদের লাগবে, সেই ঘি জিনিসটা কি আসলে রূপ করতে বলছেন? মানে এখানে লিটারালি সবকিছু নিলে তো মুশকিল। এজন্যই আমি রূপ করতে, আমি বুঝতেই পারছি রূপ করতে হয়েছে। আপনারা রাজনৈতিক নেতারা যখন বক্তব্য রাখেন, সেই বক্তব্যে তারা উপমা ব্যবহার করেন। এখানে মূল বিষয়টা হলো যে দাবি আদায় করা, এবং সেই দাবিটা হলো যে 5 দফা দাবির কথা বারবার বাংলাদেশ জামাত ইসলামী বলে আসছে। সেই দাবিগুলো আদায় করার জন্য আমরা নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি, কিন্তু এই দাবি যদি মানা না হয় তাহলে পরে এই দাবিটা এই আন্দোলনটা আরো শক্তিশালী আন্দোলন হবে। সো এটাই নিয়মতান্ত্রিক হবে না, মানে আঙ্গুল বাঁকা হবে। নিয়মতান্ত্রিক মানেই যে সবসময় যে আপনার নিয়মতান্ত্রিক এবং অনিয়মতান্ত্রিক এই বিষয়টা সবগুলাই নিয়মতান্ত্রিক। আমরা যদি বিভিন্ন আন্দোলনগুলার ইতিহাস দেখি, আপনার সিম্পল শান্তিপূর্ণ আন্দোলনে আপনি মার্চ করে গেলেন, স্মারকলিপি দিলেন, এটাতে অনেক সময় টনক নড়ে না। সো এই জন্য আপনার মানে এখানে there are scales, আপনি অল্প কিছু লোক নিয়ে আন্দোলন করছেন, আপনি আপনার সমস্ত জনশক্তিকে ময়দানে নামাচ্ছেন না। সো যখন মানে এখানে অনিয়মতান্ত্রিক না, সবই নিয়মতান্ত্রিক, কিন্তু কঠিন আন্দোলনের অর্থ হলো যে আপনি লক্ষ লক্ষ লোককে নিয়ে আপনি যমুনা ঘেরাও করতে যাবেন। সো সেটা কঠিনতম আন্দোলন, এবং এটার অর্থ এই যে আপনার দাবি আদায়ের জন্য আপনি স্টিল নিয়মতান্ত্রিক ভাবেই কাজ করবেন, কিন্তু আপনি ইন্টেন্সিটিটা বাড়িয়ে দেবেন। জি, সেটা কি আপনারা 11 তারিখে সেরকম কিছুই করবেন? মানে আমরা দেখছি যে 11 তারিখে তো ঢাকার চিত্র বদলে দেবেন, মানে 5 দফা দাবি এই যদি না মানা হয় তাহলে। না, অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী তো ইজ কেপেবল। বাংলাদেশে ঢাকা শহরে লক্ষ লক্ষ লোকের সমাগম করানো তো বাংলাদেশ জামাত ইসলামের জন্য খুব কঠিন বিষয় না। লেটস ওয়েট এন্ড সি কি হয়। আচ্ছা, তার মানে এরকম একটা আভাস আছে যে লক্ষ লক্ষ লোক সমাগম হতে পারে 11 তারিখে, কারণ 11 তারিখে উল্লেখ করে বলছেন যে যদি দাবি আদায় না হয়, 5 দফা দাবি মানা না হয়, তাহলে ঢাকার চিত্র বদলে দেবেন। না, ডেফিনেটলি আপনার 11 লক্ষ আপনার বাংলাদেশ, আপনি যদি দেখেন যে বিগত দিনগুলোতে গত 4-5 দিনে
বাংলাদেশ জামাত ইসলামের যে সমস্ত প্রার্থী ঢাকা শহরে নির্বাচন করছেন তারা কিন্তু ব্যাপক শোডাউন করেছেন। সো ওই জনশক্তিগুলাই যদি যারা শোডাউন করছেন তাদেরকে যদি আপনি এক জায়গায় আনেন তখন সেখানে তো লক্ষাধিকের উপরেই লোক হয়ে যাবে। আপনাদের সক্ষমতা আছে সেটি আপনি বলছেন। হ্যাঁ, তার মানে ওরকম কিছু একটা আশা বা আশঙ্কা করতে পারে। Let's wait and see. Let's not pull the trigger before it. লেটস ওয়েট এন্ড সি বলতে 11 তারিখের কথা তো বলেই দিচ্ছেন মিয়া গোলাম পরোয়ার এখন, এবং এই 11 তারিখের মধ্যে 5 দফা দাবি যে মানা যাবে না সেটা অনেকটা বোঝাও যায় যে 5 দফা অনেক কিছু আছে, সেই এত কিছু মানবে কিভাবে 11 তারিখের মধ্যে। এখানে একটু বলে নেই যে 5 দফা দাবির আপনি একটা রাজনৈতিক দল হিসেবে আপনি তো দাবি করতেই পারেন অনেক কিছু। এখন আপনার 5 দফা দাবির সবগুলা দাবি মানা হবে এবং না মানলে আমরা নির্বাচন করব না, কিংবা না মানলে আমরা কোনো কথাই শুনবো না, বিষয়টা এরকম না। আপনি 5টা দাবি করেছেন, 5টা দাবির মধ্যে তো এবং 5টা দাবির মধ্যে সবগুলো দাবি বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যৌক্তিক। এখন সরকার যদি এই দাবিগুলোর মধ্যে সবগুলাকেই অযৌক্তিক বলে, ফাইন, দে হ্যাভ টু সে দ্যাট, এখানে চালাকি করার কোনো সুযোগ নেই। সুতরাং ইটস অ্যাবাউট এ কনভারসেশন। সুতরাং আপনার এই দাবিগুলোর মধ্যে যদি সরকার কোনো একটা দাবিকে যৌক্তিক মনে করেন এবং একাধিক দাবিকে যৌক্তিক মনে করেন, তাহলে পরে এটার একটা টাইমলাইন তারা দিতে পারেন যে এই সময়ের মধ্যে আমরা দাবিগুলা মানবো। কিন্তু এগুলা নিয়ে কিছু কালক্ষেপণ করা হচ্ছে, কিছু চালাকিও করা হচ্ছে। সো এই বিষয়টা ইটস নট এক্সপেক্টেড এবং ইটস নট কুল। মানে ধরেন 5 দফা দাবি কি? পিআর, 2 কক্ষে পিআর নিশ্চিত করতে হবে, আপনারা বলছেন লেভেল প্লেইং ফিল্ড, বিচার, এই বিষয়ে দৃশ্যমান বিচার হতে হবে, এবং জাতীয় পার্টি সহ 14 দল তাদের কর্মসূচি বা কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে। এগুলো সব 11 তারিখের মধ্যে, মানে এগুলো কিভাবে 11 তারিখের মধ্যে করবে? না, এখন এটা বিষয়টা হলো যে প্রথম দফা দাবি যেটা, মানে 5 দফা দাবির মধ্যে 1 নাম্বার দাবিটা হলো জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করা, এবং এই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, এবং এই দাবির সাথে বাংলাদেশের অধিকাংশ জনগণ একমত পোষণ করে। সো এই জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন করার জন্যই তো আপনাকে গণভোটটা নির্বাচনের আগে করতে হবে, তা না হলে আপনি কিসের ভিত্তিতে নির্বাচন করবেন? সুতরাং এই বিষয়টার ব্যাপারে একটা সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে তো আসতেই পারে। আর বাকি 2 নাম্বার যে দাবি সেটা হলো উভয় কক্ষে পিআর, এর মধ্যে অলরেডি হাফ অ্যাচিভড। দ্বিতীয় দফার যেই অর্ধেক অংশ, উচ্চ কক্ষে পিআর অলরেডি জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। নিম্নকক্ষে পিআর হয়তো এই নির্বাচনে হবে না, কিন্তু জাস্ট বিকজ সামথিং ইজ নট গোনা হ্যাপেন, আপনি তো ইউ ক্যান নট গিভ আপ ইউর প্যাশন, দাবি তো জানাতেই পারে। 3 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, এবং এটা নিশ্চিত করার একটা বড় উপায় হলো যে সমস্ত প্রশাসন ডিসিএসপি কে সাফল করা এবং এটা র্যান্ডম লটারির ভিত্তিতে নিয়োগ করা, কেউ যেন চুজ করে কোন এলাকায় ডিসিএসপি নিয়োগ না দিতে পারে। 4 নাম্বার হলো যে ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার করা, এবং 5 নাম্বার দাবি হলো যে স্বৈরাচারের দোসর যারা ছিল, জাতীয় পার্টি সহ 14 দল, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা। সো আপনার 5টা দাবির সবগুলা দাবি একদিনে পূরণ হবে সেটা না, কিন্তু প্রথম দফাটা দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এই প্রথম দফা দাবিটার ব্যাপারে একটা টাইমলাইন, কারণ ফেব্রুয়ারি ঘনিয়ে আসছে, আমাদের নির্বাচনের 100 দিনেরও কম সময় আছে, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন জামাত ইসলামীর একটা বড় দাবি। কিন্তু সেই নির্বাচনই তো আপনি কোনো আইনি ভিত্তিতে করতে পারবেন না যদি আপনার একটা গণভোট, সেটা জুলাই সনদের বৈধতার জন্য একটা যদি আইনি ভিত্তির জন্য গণভোটটা যদি না হয়। হোয়াট ইফ, আমি হাইপোথেটিক্যালি বলছি যে আপনি বিএনপি যে প্রস্তাব করছে যে আপনি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করবেন, এটার অনেকগুলো লজিস্টিক্যাল সমস্যা আছে। সেটা হলো যে মানুষ শুধু মার্কাতে ভোট দিয়ে চলে আসবে, সেকেন্ড পেজ হয়তো অনেকে খেয়ালই করবে না। সো এটার সাথে মানুষ ইউজ টু না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো যে হোয়াট ইফ সেই গণভোটে না জয়যুক্ত হয়, তাহলে তো নির্বাচনটাই একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে যাবে, কারণ সেই নির্বাচনের কোনো আইনি ভিত্তি থাকবে না। সুতরাং এই আইনি ভিত্তিটা গণভোটে না হলে নির্বাচনই কেন প্রশ্নবিদ্ধ হবে? কারণ নির্বাচন কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে? জাতীয় নির্বাচনের মতো হয়ে গেল, গণভোটটা নির্বাচন তো নির্বাচনের মতো হতে পারবে না, কারণ নির্বাচন তো কোনো একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে দিয়ে হতে হবে। এখন যে কাঠামোর মধ্যে আছে ডেফিনেটলি সরকারের হবে, সেভাবেই তো মানে সেই সাধারণভাবেই নির্বাচন হবে। সাথে একটা বিশেষ, যদি বিএনপি যেটা বলছে, আর একটা বিষয় থাকবে, সেটি হচ্ছে গণভোটের যেটি। কিন্তু নির্বাচনটা কিসের ভিত্তিতে হচ্ছে? কারণ বাংলাদেশে ট্রেডিশনাল কনস্টিটিউশনাল যেই
চেঞ্জ অফ গভর্নমেন্ট আছে সেখান থেকে তো আমরা একটা ব্রেক নিয়েছি। বাংলাদেশে অন্তর্বর্তী সংবিধানে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো কিছু নাই। ডেফিনেটলি হাইকোর্টের একটা রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হয়েছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তো 90 দিন। এই 1.5 বছর 1.5 বছরের বেশি সময় মেয়াদের তো কোনো অন্তর্বর্তী সরকারের কোনো বিধান সংবিধানের মধ্যে নেই। সো জুলাই চার্টার যখন গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি পাবে তখন নির্বাচনটা কিন্তু এই জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচনটা হচ্ছে। সুতরাং আপনার কোনো আইনি জটিলতা থাকলো না। কিন্তু এর আগে হয়েছে না 11 সরকার বা তত্ত্বাবধায়ক 11 সেই সেনা শাসক, না সেগুলো তো হয়েছে, সেটাকে বৈধতা দেওয়া হয়েছে। তো এই সরকার পরের সরকার এসে বৈধতা না, দেবে? বিষয়টা হলো যে নজিরবিহীন তো না বিষয়টা। 11 সময় তো কেয়ারটেকার সরকারের বিধান সংবিধানে সংযুক্ত ছিল এবং সেই সময় মার্শাল ল ছিল। তারপর সেটি তো বছর 18 মাস হয়ে গেল, পার হয়ে যাচ্ছে, তারপরে নির্বাচন হলো 2 বছর। এটা তো একটা সাংবিধানিক জটিলতা তৈরি করেছিল, কিন্তু এবার আমরা সেই জটিলতার মধ্যে যেতে চাচ্ছি না। আমরা গণভোটও তো সংবিধানে নাই আমাদের, সেটাও বা কি করে করবেন? মানে সংবিধানই যদি আপনারা বলছেন যে সেটার স্বার্থে, তাহলে সংবিধানে তো গণভোট। বিষয়টা হলো যে এখানে আরো আপনার মানে আইনি বৈধতার, নির্বাচনের আইনি বৈধতার একটা বিষয় রয়েছে। দ্বিতীয় বিষয় হলো যে এখানে এমন কিছু বিষয় আছে, যেমন অলমোস্ট 14টা বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। সো নোট অফ ডিসেন্ট দেওয়ার অর্থ হলো যে আমরা এটা চাই না। সুতরাং তারা যখন ক্ষমতায় আসবে তখন কিন্তু ওই বিষয়গুলোকে তারা দে উইল নট বি ইন্টারেস্টেড। এর আগেও আমাদের যদি অভিজ্ঞতাগুলো আমরা দেখি যে 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে 3 জোটের রূপরেখার কথা আপনার মনে আছে। সেই 3 জোটের রূপরেখাতে কেয়ারটেকার সরকার অন্তর্ভুক্তি একটা বড় দাবি ছিল, বিচার বিভাগিক পৃথকীকরণের একটা দাবি ছিল, সাথে সাথে যে বিশেষ ক্ষমতা আইন বাতিলের একটা দাবি ছিল, যেটার কারণে যে কোনো ব্যক্তিকে হ্যারাস করা যায়। আজ পর্যন্ত কিন্তু সেই বিচার বিভাগ পৃথকীকরণ হয়নি, সেই বিশেষ নিরাপত্তা আইন কিন্তু এখনো বাতিল হয়নি, বহাল তবিয়তে আছে। এবং আপনি জানেন যে কেয়ারটেকার সরকারের আন্দোলনের জন্য সেই আঙ্গুল কিন্তু বাঁকা করা লেগেছে। সোজা আঙ্গুলে কিন্তু কেয়ারটেকার সরকারের দাবিও কিন্তু সংবিধানে অন্তর্ভুক্ত করা যায়নি। সেই একটা মানে একটা কি বলা যায় যে একটা অনিয়মতান্ত্রিক একটা নির্বাচন হলো। সেই নির্বাচন খুব অল্পস্থায়ী হলো। সেই নির্বাচনের মাধ্যমে ভ্যালিডেট করে কেয়ারটেকার সরকারের দাবি বাস্তবায়িত হয়েছিল। এই যে বিষয়গুলো, একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায়, এটা আমার প্রশ্ন ছিল। কিন্তু আপনি যখন এই প্রসঙ্গ বলছেন যে কেয়ারটেকারের জন্য আপনাদের আঙ্গুলটা বাঁকা করতে হয়েছিল, কিন্তু তারপর যখন কেয়ারটেকারটা বিতর্কিত হয়ে গেল, সেই যে বিচারপতিদের বয়স বাড়িয়ে দেওয়া হলো, বিচারপতি কে এম হাসান সেটি নিতে অস্বীকার করলেন, তারপরে সংবিধানের সবগুলো বিকল্প, 4টি বিকল্প বাদ রেখে ইয়াজউদ্দিন আহমেদ হয়ে গেলেন প্রধান নির্বাচন কমিশনার। একপাক্ষিক একটা নির্বাচন যখন হতে যাচ্ছিলেন, তখন একে একে উপদেষ্টারা পদত্যাগ করছিলেন। তখন সেই সময় বা সেই আন্দোলনে, তখন যখন আওয়ামী লীগ আন্দোলন করছিল এটার বিরুদ্ধে, কে এম হাসানের বিচারপতিদের বয়স বাড়ানো, কে এম হাসানকে প্রধান বিচারপতি করা, বা ইয়াজউদ্দিন আহমেদ যখন প্রেসিডেন্ট সহ তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়ে গেলেন, তখন তো আবার আপনারা আঙ্গুল মানে বাঁকা আঙ্গুলটাকে সোজা করতে চাচ্ছিলেন, অপর পাশে ছিলেন। না, এটা এভাবে সরলীকরণ করাটা মনে হয় ঠিক হবে না। ডেফিনেটলি এটা দুঃখজনক। আপনি যে এই প্রেমিসটা বললেন, এটা ডেফিনেটলি আমি একেবারে উইদাউট এনি হেজিটেশন আমি বলবো যে ইট ওয়াজ আনফর্চুনেট। বিচারপতিদের বয়স নিয়ে যে কাজগুলো করা হয়েছে, সেই কাজগুলো খুবই দুঃখজনক। ডেফিনেটলি সে সময় বাংলাদেশ জামাত ইসলামী সেই জোটের শরিক ছিল। প্রাইভেটলি বাংলাদেশ জামাত ইসলামী, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশ জামাত ইসলামী বিষয়টা পছন্দ করেনি, কিন্তু পাবলিকলি তারা কোনো স্টেটমেন্ট দেওয়ার মতো অবস্থায় সে সময় ছিল না। সো এটা হলো একটা বিষয়। এই কারণেই জুলাই সনদটা দরকার, যে আপনি ইচ্ছা করলেই, আওয়ামী লীগ যখন আন্দোলন করছিল তাদের সেই মানে, না আমি সেখানে যাচ্ছি, আওয়ামী লীগের তার আন্দোলন অপরপক্ষে আপনারা ছিলেন, আপনাদের সাথে আমরা না, আওয়ামী লীগের আন্দোলন তো এটা কোনো ওখানে আমরা আসছি যে এই মানে আপনার এই বিচারপতির বয়স বাড়ানো, এই বিষয়গুলো খুব আনফর্চুনেট এবং এটা করা হয়েছে, এটা হঠকারী বলতে হবে। কিন্তু আওয়ামী লীগ, কিন্তু আপনি যদি বলেন যে আওয়ামী লীগের আন্দোলনের প্রেক্ষাপট, আপনি জানেন যে 2006 সালের 28শে অক্টোবর সরকারের যে শেষ দিন ছিল, সেখানে একেবারে সাপের মতো মানুষকে যে পিটিয়ে রাস্তার উপরে 28শে অক্টোবর হত্যা করেছিল, সেই মানে ফ্যাসিবাদের সূচনা কিন্তু 28শে অক্টোবর 2006 সালেই। এবং মানে ডেফিনেটলি এই বিষয়টাকে ওসিলা করে আওয়ামী লীগ
111 এর ক্ষেত্রটাই প্রস্তুত করেছিল উইথ প্রেসক্রিপশন অফ ডিফারেন্ট ফরেন গভর্নমেন্ট। এটা পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি যারা আমাদের পার্শ্ববর্তী দেশের প্রেসিডেন্ট ছিলেন তাদের যেই বায়োগ্রাফি সেখানে কিন্তু তারা বলেছেন। সো এটাকে ওইভাবে নিয়মতান্ত্রিক আন্দোলন বলে সরলীকরণ করা হবে না। এবং এখানে আমি আরেকটু বলে রাখি যে সেই সময় যে পুরা জাতির সামনে একটা প্রতারণা করা হয়েছিল দুই মহাসচিবের সংলাপের নামে, আব্দুল জলিল এবং মান্নান ভূঁইয়া দুইজন পুরা জাতির সাথে তামাশা করেছেন তারা, এবং এটা নিয়েও কিন্তু তারা পরবর্তীতে বলেছেন যে তারা আসলে কোনো কথাবার্তাই বলেননি, তারা নিজেরা খোশ গল্প করেছেন, কিন্তু জাতিকে বুঝিয়েছেন যে তারা খুব সিরিয়াস বিষয়ে কথা বলছেন। এবং পরবর্তীতে মান্নান ভূঁইয়া কিন্তু বিএনপিকেও ওন করেনি, বিএনপি থেকে পদত্যাগ করে তিনি অন্য একটা রাজনৈতিক দল করেছেন। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে এরকম ব্যক্তিরা দায়িত্বপ্রাপ্ত হয়ে দেশকে সংকটের মুখে ফেলেছেন, এবং এই সংকটের জন্যই পুরা দেশকে গত 2006 থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত পুরা জাতি একটা চরম মূল্য দিয়েছে। সেই হাজার হাজার মানুষ যে পেছনে, যে সংকটের পেছনে যে কারণটা আপনিও এগ্রি করছিলেন, আপনারা কি নিজেদেরকে দোষী মনে করেন তার জন্য? মানে সেখানে আপনারাও সেই সময় সরকারের সঙ্গী ছিলেন বা জোট সঙ্গী ছিলেন? না, ডেফিনেটলি আমাদের রাজনৈতিক কার্যক্রম যদি আমরা দেখি দীর্ঘদিন ধরে, ডেফিনেটলি রাজনৈতিক সিদ্ধান্ত তো ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউই না, তাই না? সো আমাদের রাজনৈতিক ভুল তো হতেই পারে। আচ্ছা, এবং ডেফিনেটলি আমি যেটা আপনাকে আরেকটা অনুষ্ঠানে জামাতের আমিরও বলেছেন যে এখানে নিশ্চয়ই ভুল স্বীকার করেছিলেন। হ্যাঁ, ডেফিনেটলি। এবং এটা আমি ওই বিষয়টা আমরা আসলে কয়েকটা সুনির্দিষ্ট বিষয় আসছে। এক মিনিট একটু যদি সময় নেই, যে আমি ডেফিনেটলি এখানে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই বিষয়টা যে বিচারপতিদের বয়স নিয়ে বয়স বাড়ানোর ব্যাপারে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বিএনপির বেগম খালেদা জিয়ার কাছে এই ব্যাপারে বারবার পরামর্শ দেওয়া হয়েছিল যে ইট উইল বি এ প্রবলেম। সো বাট আমি সাথে সাথে এটাও বলবো যে বাংলাদেশ জামাত ইসলামের পাবলিক কিছু স্টেটমেন্ট আসা উচিত ছিল, যেটা আমরা দেখিনি। এই বিষয়টাও তখন হয়েছিল আপনাদের সেই সময়টিতেই। যাই হোক, আমি আসলে প্রশ্ন করছিলাম যে গণভোট কিভাবে জাতীয় নির্বাচনকে বৈধতা দেবে, আর গণভোট ছাড়া কেন জাতীয় নির্বাচন বৈধতা পাবে না? সাংবিধানিক বৈধতার কথা আপনি বলছেন, গণভোটই যেখানে সংবিধানে নাই। না, গণভোট সংবিধানে নেই বিষয়টা তো এরকম না। বাংলাদেশে ইতিপূর্বে আমরা দেখেছি যে গণভোট, এবং সবচেয়ে বড় কথা হলো এখানে যে আমরা যদি গণভোটের ইতিহাসগুলা দেখি, যে বাংলাদেশে ইতিপূর্বে যে গণভোটগুলা হয়েছে সেই গণভোটগুলা কিন্তু একেবারে 2-3 মাস সময় নিয়ে যে হয়েছে সেটা না। বাংলাদেশ সংবিধানের দুইটা ধারা, 142A এবং 150, এই দুইটা ধারাতেই কিন্তু গণভোটের বিষয়টা আছে, এবং তার আগে একটা সরকারি প্রজ্ঞাপন দেওয়ার প্রয়োজন হয়। যে 1977 সালের 30শে মে যে প্রথম বাংলাদেশে গণভোট হয়েছিল, এবং এটা সামরিক শাসনের আন্ডারে। তারপরে 1980-র দশকে এরশাদ সরকারের প্রস্তাবিত গণভোট, যেটা বাস্তবায়ন হয়নি। 1990-91-তে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন বিষয়ে গণভোট হয়েছে। তারপরে সো এই যে আমরা গণভোটে 4টা গণভোট যে আমাদের হয়েছে, প্রত্যেকটা গণভোটের আমরা যদি টাইম লাইন দেখি, যে ম্যাক্সিমাম টাইম লাইন ছিল 28 দিন এবং মানে মিনিমাম টাইম লাইন ছিল 14 দিন। সুতরাং মানে গণভোটের কারণে জাতীয় নির্বাচন পিছাতে হবে, পেছানো মানে জাতীয় নির্বাচন দেরি হয়ে যাবে, ঝুঁকির মধ্যে পড়বে, বিষয়টা কিন্তু এটা না। বরং উল্টা, গণভোট না হলে আপনি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ফেলছেন, এবং মানে জুলাই সনদ বাস্তবায়নটাকে আপনি মানে এটা একটা হুমকির মুখে ফেলে দিচ্ছেন। জি, গণভোট না হলে জাতীয় নির্বাচন কিভাবে প্রশ্নবিদ্ধ সেটা আমি খুব স্পষ্ট হচ্ছি না, কিন্তু এটা একটু জিজ্ঞাসা করতে চাই। সময়সীমার কথা আপনি যে বলছেন, আপনারা বলছেন নভেম্বরের মধ্যেই হতে হবে, নভেম্বরে তো এখনো চলছে আর কি। এই গণভোটের বিষয়বস্তু 48টা দফা, সেটি দিয়ে আপনারা প্রচারণাও তো চালাচ্ছেন না। মানুষ কি বুঝবে? আমি মানে গণভোটের এই 48 দফাতে কি আছে? সংবিধান সংস্কার, যেখানে বাংলাদেশের 23% মানুষের সাক্ষরতা জ্ঞানী নাই, সেখানে সংবিধানের এই মানে 48টা সংস্কার সম্পর্কে গণভোট নেবেন, গণমানুষ বুঝতে পারছে 48টা বিষয়? এটা তো গণভোটের যখন তফসিল ঘোষণা করা হবে তখন এটার দায় দায়িত্ব তো সরকার এই 48টা দফা নিয়ে
তারা প্রচার প্রচারণা করবে। এবং মানে ডেফিনেটলি একটা তো আপনি মানে ঠিক আছে, আমি বুঝলাম যে মানুষ বোঝে না, তাহলে পরে কি জুলাই চার্টারের দরকার নেই? আপনি জুলাই চার্টারকে কিভাবে মানে সাধারণ মানুষকে মনে হয় যে এত আন্ডার এস্টিমেট করাটাও মনে হয় ঠিক না। ডেফিনেটলি দফাগুলা অনেক, কিন্তু বাংলাদেশের মানুষ যথেষ্ট সচেতন, এবং ডেফিনেটলি যদি বাংলাদেশের মানুষ না বুঝে ভোট দেবে না, মানে না ভোট দেবে। আপনি ধরেন আপনি বাংলাদেশের সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, যারা বেবি ট্যাক্সি চালাচ্ছে, যারা দোকানে মুদি দোকানে বসছে, এমনকি যারা আমাদের গণমাধ্যম কর্মীরা আছেন, আমরাও 48টা দফা সম্পর্কে জানি না। আমি আমার বিশ্লেষকরা যারা কথা বলেন এর উপরে, তাদেরকেও জিজ্ঞাসা করি আপনারা 48টা দফা পড়েছেন, জানেন? তারাও আসলে অ্যাপারেন্টলি একটা ধারণা রাখছেন, তারা জানেন না 48 দফায় কি আছে। সেখানে আপনি কিভাবে আশা করছেন যে বাংলাদেশের এই গণমানুষ 48টা দফা বুঝে গেছে? সো তাহলে আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি, সো 48 দফা খুব কমপ্লিকেটেড, মানুষ বোঝে না, মানে তার অর্থ এটা কি এটাই দাঁড়ায় যে আমার তাহলে জুলাই চার্টারের গুরুত্ব নেই, এটাকে বাস্তবায়ন আমরা করবো না? সেটি আসলে গণভোটের যোগ্য কিনা সেটা আমি জিজ্ঞাসা করছি। গণমানুষ যদি না বোঝে তাহলে গণভোট কিভাবে হবে? না মানে আপনি মানুষের মতামত নেয়ার তো উপায় হলো কয়েকটা, যে আপনি যদি নির্বাচনের দিনও গণভোটে দেন, সেই প্রশ্নটা তো রয়ে যায় যে তাহলে তখন এখন বুঝবে না মানুষ আপনি নির্বাচনের দিন গণভোট দিলেন। গণভোট নিয়েই প্রশ্ন, আসলে আমি প্রশ্নটা গণভোট নিয়েই করছি। না, বিষয়টা হলো যে গণভোটে তো মানে ডেফিনেটলি যে আমেরিকাতে আপনি আছেন যে প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু দেয়ার আর মেনি কোয়েশ্চেন্স। এখন খুব ভালো হতো যে 48টা কোয়েশ্চেনের উপরে যদি সেপারেটলি হ্যাঁ না দেওয়া যেত, তাহলে পরে ইট উড হ্যাভ বিন বেটার। কিন্তু আপনি যেটা বললেন যে ইট উইল বিকাম টু কমপ্লিকেটেড, এজন্য ইট হ্যাজ টু কাম এজ এ প্যাকেজ। এবং সেই প্যাকেজটা 48টা দফার মধ্যে সবগুলো দফা কিন্তু মানে ওই রকম ভাবে মিনিংফুল না। আপনার গুরুত্বপূর্ণ দফাগুলো হলো যে কেয়ারটেকার সরকার ব্যবস্থার পুনর্বহাল, তারপরে আপার হাউস গঠন করা এবং আপার হাউসে পিআর পদ্ধতিতে রিপ্রেজেন্টেশন ঠিক করা, তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ কতটুকু হবে। সো 48টা দফার মধ্যে ডেফিনেটলি প্রত্যেকটা দফাই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি যদি মানে হাইলাইট করে দেন, দেয়ার আর অনলি 4 or 5 মানে পয়েন্ট যেগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলা, তো সেই 4 or 5 পয়েন্টস মানুষ বোঝে এখন বাংলাদেশের বাস্তবতায়? আপনি ডেফিনেটলি বাংলাদেশের মানুষ তো এটা নিয়ে কথা বলছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা মানুষ বলছে, ডেফিনেটলি 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, এটা নিয়ে তো সাধারণ মানুষ মানে এটা তো সাধারণ মানুষের না বোঝার কথা না। বাট দ্য থিং ইজ, যখন স্কেডিউল ঘোষণা করা হবে তখন সরকারের পক্ষ থেকে প্রচারণা আরো চালানো হবে। সো মানুষ যদি না বুঝে এক লকডাউন, আমি সেদিন এই প্রসঙ্গটা বলছিলাম, এক লকডাউন, শুধুমাত্র লকডাউন, এই বিষয়টা বোঝানোর জন্য মানুষ আর্মি নামাতে হয়েছে বাংলাদেশে, মানুষকে অটোমেটিক পিটিয়ে বোঝাতে হয়েছে যে এটা লকডাউন, এটা এই ব্যাপারটা হচ্ছে এরকম। আর এখানে সংবিধান সরকার তো পিটানো ছাড়া কিছু বোঝে না, অন্য দেশে তো লকডাউন মানে ওটা মানুষের জীবনের স্বার্থে ছিল, অন্ততপক্ষে ওই জায়গাটা সবাই তখন সমর্থনও দিয়েছিল, রাজনৈতিক নেতা ওই একটা জায়গায় অন্ততপক্ষে, যেটি আসলে জীবন রক্ষার স্বার্থেই দরকার। কিন্তু দেখেন, মানুষকে বোঝানোর দায়িত্ব সরকারের, জনগণকে বোঝানোর দায়িত্ব সরকারের এবং রাজনৈতিক দলগুলার, এবং মানে এট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের প্রতি তো জনগণের প্রতি আস্থা রাখতে হবে। যারা বুঝে, যদি মানুষ না বুঝে হয়তো তারা ভোটদান থেকে বিরত থাকবে, কিন্তু যারা বোঝে তারা ভোট দেবে। এবং অধিকাংশ মানুষ যদি জুলাই চার্টার পছন্দ না করে, তখন জনগণের মতামতকে সবাই শ্রদ্ধা করে মেনে নিবে যে ঠিক আছে, এই জুলাই চার্টার মানুষ পছন্দ করছে না, কিন্তু এই জুলাই চার্টার পাশ হয়ে যাবে, এই জুলাই চার্টারের কিছু জিনিস আমি পছন্দ করছি না, এই ভয়ে এটাকে গণভোটে দেওয়া যাবে না, এটা তো গণবিরোধী রাজনীতি হয়ে গেল না? মানে গণমানুষ বুঝতেই যদি না পারে, তাহলে সেটিকে দেওয়া, আমরা কেন মনে করছি যে জনগণ বুঝতে পারবে না? জনগণকে এতটা আন্ডার এস্টিমেট তো করাটা জনগণের প্রতি না। আমি জানি 48টা, আমি অনেক মানুষের সাথে কথা বলেছি, প্রতিদিন আমার বিশিষ্ট ব্যক্তিদের সাথে কথা হয়, তাদেরকে জিজ্ঞাসা করেছি, আসলে আমি দেখিনি আসলে কেউ এই 48টা দফা পড়ে সবাই বুঝতে পারছেন, সাধারণ মানুষ। এটা খুবই 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 দুঃখজনক, কারণ 48টা দফা যেদিন জুলাই চার্টার সই হলো, এখন 48টা দফা আমাকে মুখস্থ বলতে বললে আমি মুখস্থ বলতে পারবো না, কিন্তু আমি প্রিটি শিওর যে আমি অ্যাটলিস্ট 25-26টা দফা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলতে পারবো। সো একজন মানে দায়িত্বশীল ব্যক্তি যদি দাবি করে যে আমি 48টা দফা কি কি সই হলো আমি জানি না, বুঝি না, আপনার দেশে যে গৃহ পরিচারিকা বা আপনার সহায়ক হিসেবে কাজ করেন, তিনি জানেন 48টা দফা কি আছে? আমি প্রিটি শিওর যে তিনি যদি রাজনীতি সচেতন হন, তিনি 48 দফার 48টা দফাই যদিও না জানেন, কিন্তু মেজর যে জায়গাগুলো, যে কেয়ারটেকার সরকারের পুনর্বহাল, টার্ম লিমিট, আপার হাউস, তারপরে জুডিশিয়ারি পৃথকীকরণ, এই জিনিসগুলা সচেতন মানুষ হিসাবে জানাটা গুরুত্বপূর্ণ এবং জানার দায়িত্ব কিন্তু প্রত্যেকের। কেউ যদি না জানে
তাহলে পরে আপনি কিন্তু তাকে জোর করে জানাইতে পারবেন না। সুতরাং এই দায়িত্ব সরকারের পক্ষ থেকে, দে নিড টু ডু এ বেটার জব ডিসিমিনেটিং ইনফরমেশন। কিন্তু এই ইনফরমেশন ডিসিমিনেট হওয়ার পরও যদি কেউ বলে যে আমি জানি না, এটা আনফরচুনেট। মানে স্পেশালি দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে যদি এই কথাগুলা বলা হয়, এটা মানে মানে এখন দেখেন, মানে আপনাকে বলাটা আমার দায়িত্ব, কিন্তু আপনাকে আমি বলার পরও যদি আপনি জিনিসটা সেই ওই মানে সেই গল্পের মতো যে যদি কেউ না বুঝে কোনো কিছু, কেউ যদি মানে জেগে ঘুমাতে চায়, তাকে তো আপনি কিভাবে ঘুম পাড়াবেন? মানে ধরেন আপনি আগের গণভোটগুলোর কথা বলছিলেন, আপনি আগের যে গণভোটগুলোর কথা বলছিলেন, ধরেন জিয়াউর রহমানের নীতি, তার কর্মসূচি, সেগুলোকে আপনারা সমর্থন করেন কিনা? তখন কিন্তু মানুষ জিয়াউর রহমানকে দেখে ভোট দিয়েছে, হ্যাঁ বা না যে ভোট দিয়েছে জিয়াউর রহমানকে। এরশাদকে কর্মসূচি সমর্থন করেন কিনা? এরশাদকে দেখে। তার কর্মসূচি বা তার দফাগুলো কি কি, সেগুলো হয়তো মানুষ দেখে নাই। মানুষ ধরেন নির্বাচনে যখন ইশতেহার দেয়, সেই ইশতেহারও মানুষ কিন্তু আসলে জানে না ইশতেহারে কি কি আছে, ওই মানুষটাকে দেখে ভোট দেয় বা লিডারকে দেখে ভোট দেয়। এখানে তো কোনো লিডার নাই। মানে বাংলাদেশের বাস্তবতাটা তো এভাবে করে আমরা এতদিন দেখে এসেছি। এখানে তো লিডারটা হলো এই জুলাই আন্দোলন যে শহীদরা করেছে এবং গাজীরা করেছে, তাদের প্রতি শ্রদ্ধা। এটা তো একেবারে মানুষের কাছে এই স্মৃতিটা তো খুব ভিভিড না? সুতরাং সেই জুলাই আন্দোলন করে, সেই জুলাই আন্দোলনের ফলে যেই ফ্যাসিবাদ বাংলাদেশের জনগণ বিদায় করেছে, সো জুলাই চার্টারের তো উদ্দেশ্যটা হলো যে সেই ফ্যাসিবাদ যেন বারবার চলে না আসে। কারণ লেটস জাস্ট বি অনেস্ট এট সাম পয়েন্ট, যে কোন দলীয় সরকার এই জুলাই চার্টার বাস্তবায়ন করবে না, এটা কারোর প্রতি অবিশ্বাস না। দিস ইজ হাউ ইট ইজ। আমি রাজনৈতিক দলগুলোর প্রতি পূর্ণ সমর্থন, পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে রাজনৈতিক দলগুলোর অনেক স্টেক হোল্ডার থাকে, অনেক ফাইন্যান্সিয়াল ডোনার থাকে, যারা তাদের স্বার্থে আঘাত আসে এরকম কোনো কিছু রাজনৈতিক দল করুক এটা চায় না। আমি প্রিটি শিওর যে বিএনপির অধিকাংশ সদস্য বিচার বিভাগের পৃথকীকরণ চায়, কিন্তু আমরা দেখেছি যে এটা কিন্তু বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন এটা হয়নি। সো এই যে জায়গাগুলা, যে একটা নির্দলীয় কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে যে জিনিসটা বাস্তবায়ন সম্ভব, সেটা কিন্তু একটা দলীয় সরকারের জন্য অনেক চ্যালেঞ্জিং। এ কারণেই এই চার্টারটার একটা আইনি ভিত্তিটা খুবই জরুরি। কারণ বিএনপি যেটা বলছে, ট্রাস্ট মি, আই উইল ডু ইট when I come to power। সেটাই দলীয় সরকারকেই করতে হবে তো বাস্তবায়নটা, তাই না? যদি না বাস্তবায়ন, কিন্তু এটার আইনি ভিত্তি যখন হয়ে যাবে, বাস্তবায়ন তো পরের কথা। আপনার যদি ভিত্তিটাই না থাকে আইনি ভিত্তি, তাহলে তো ইভেন আপনি এটাকে আইনি ভিত্তি দেওয়ার জন্য চেষ্টাও করবেন না, বাস্তবায়ন তো আরো পরের কথা। মানে আইনি ভিত্তি হওয়ার পরও বাস্তবায়নটা ইজ এ টাফ থিং, এটাকে এনশিওর করতে হবে জনগণের। কিন্তু আপনার যদি আইনি ভিত্তিটাই না থাকে, তাহলে আপনি কিসের বেসিসে সরকারকে বাধ্য করবেন মানতে? আর যেগুলোর আইনি ভিত্তি ছিল, আমরা দেখেছি আমাদের শাসকরা সেই আইনি ভিত্তির বাইরে গিয়ে কাজ করেছে। আইনি ভিত্তিটা অবশ্যই মানে আই এম নট ডিসপিউটিং ইউ অন দ্যাট। এই কারণে আইনি বলছেন না ডক্টর নকিবুর রহমান, যে মানুষকে তো আন্ডারএস্টিমেট কেন করছেন বা মানুষ বুঝবেন এটা আমি কেন ভাবছি। আপনার নিশ্চয়ই মনে আছে চ্যাথাম হাউসের ডক্টর ইউনুস, তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন, তাকে যখন সঞ্চালক প্রশ্ন করছিলেন সাংবাদিক, যে কেন মানুষের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে না, যে মানুষ ভোট দিয়ে তার কোন সেট তার পছন্দ হচ্ছে সেটা বাছাই করুক, তখন তিনি বলছিলেন মানুষ যদি বুঝতো পিআর কি, উচ্চকক্ষ কি, নিম্নকক্ষ কি, তাহলে তো ভালোই হতো। মানুষ এগুলো বোঝে না, টাকার বিনিময়ে ভোট দেয় মানুষ। আপনি বলছেন প্রধান উপদেষ্টাও শিগগিরই এটি বাস্তবায়নের কথা বলছেন, তো তিনি যদি এই বোধটা তার থাকে, তাহলে আপনারা কিসের উপরে মানে আন্ডারএস্টিমেট আসলে? এই কারণেই তো আপনি মানে এখানে আমি তার সাথে ডিসএগ্রি করছি না, এবং আমার কথাটাও এটার সাথে ডিসএগ্রিমেন্ট না। আমি বলছি এই কারণেই তো আপনি 48টা ভোট ইয়েস নো করতে বলছেন না মানুষকে। আপনি ইউ আর প্রেজেন্টিং ইট অ্যাজ এ প্যাকেজ, সো ইট উইল লিভ অর ডাই অ্যাজ এ প্যাকেজ। সো এতটুকু তো ট্রাস্ট করা যায়। জি, এতটুকু তো ট্রাস্ট করা যায়। হ্যাঁ, না ওটা না। বেসিক্যালি আপনি যদি না বোঝেন, আপনি ভোট দেবেন না। মানে ইউ হ্যাভ অ্যান অপশন, মানে ইউ হ্যাভ 3 অপশনস। আপনি যদি না বোঝেন, আপনি ভোট দিতে যাবেন না। আপনি যদি বোঝেন, এগ্রি করেন, আপনি হ্যাঁ ভোট দেবেন। আপনি বুঝে যদি ডিসএগ্রি করেন, আপনি না ভোট দেবেন, তাই না? ইটস এ প্যাকেজ। সো এই প্যাকেজের মধ্যে আপনি যদি ধরেন, মানে মূল বিষয় যেটা হয়, যে আমাদের জোহরান মামদানির একটা কথা আমি এখানে কোট করি। তিনি যখন জিমি ক্যামেল শোতে এসেছিলেন, না সরি কোবেয়ারের শোতে, তখন খুব সুন্দর একটা কথা বলেছেন, যে আমার সাথে সবাই 100% এগ্রি করবে এটা আমি মনে করি না। সো তিনি বলছিলেন যে আমার 16টা বিষয়ের মধ্যে যদি কেউ 10টা বিষয়ে এগ্রি করে, আমি বলবো যে ভোট ফর মি। যদি আমার সাথে 16টা বিষয়ের মধ্যে 16টা বিষয় এগ্রি করে, আই উইল আস্ক হিম টু সি এ ডক্টর।
সো বিষয়গুলো কিন্তু এরকম যে 48টা দফার মধ্যে সবাই 48টা দফাতেই এগ্রি করবে এটা কিন্তু না, কিন্তু 48টা দফার মধ্যে যদি কেউ 45টা দফায় এগ্রি করে, 40টা দফায় এগ্রি করে, ইভেন 30টা দফায় এগ্রি করে, অর্ধেকের বেশি এগ্রি করে, আমি মনে করি যে তারা হ্যাঁ ভোট দিতে পারে, তাই না? সো সবাই, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য, সব বিষয়ে আমি একমত হব না, কিন্তু এতদিন ধরে ঐক্যমত কমিশনে সবাই মিলে একটা জায়গায় এসে পৌঁছিয়েছে, প্রায় 200-র উপরে প্রস্তাব ছিল, সেখান থেকে 48টা বিষয় ন্যারো ডাউন করেছে, এবং 48টার মধ্যেও অনেকের কিছু কিছু জায়গায়, এবং নোট অফ ডিসেন্ট যেগুলোতে দেওয়া হয়েছে, এটা কিন্তু এ কারণেই নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে যে পুরাপুরি কিন্তু ভিন্ন, মানে মানে এটা পুরাপুরি বিরোধিতা না, এটার একটা ভার্সন তারা পছন্দ করে, পুরাটুকু পছন্দ করে না। সো এই জায়গাটাতে তো রাজনৈতিক গণতান্ত্রিক হতো না যে আপনারা ক্ষমতায় গেলে আপনাদের নোট অফ ডিসেন্টটা পালন করবেন না, বাকিটুকু করবেন, আর বিএনপি গেলে বিএনপিটা পালন করবে না, বাকিটুকু করবে, সেটাই কি এটা? এই জায়গাটাই তো সমস্যাটা, যে কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যায় তাদের কিন্তু আমরা যদি পপুলার ভোট দেখি, কিন্তু 50%-এর উপরে জনপ্রিয়তা নিয়ে কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কেউ মানে যদি মানে সত্যিকার আমরা যদি রাতের ভোট আর মানে আমি ডামি এবং তারপরে সেই একতরফা 2014 সালের ভোটগুলা বাদ দিই, মানে আপনার মানে যারা রাষ্ট্র পরিচালনা করে, ইভেন বিএনপি যখন 2/3 মেজরিটি নিয়ে বিএনপি জামাত জোট সরকার 2001 সালে ক্ষমতায় এসেছিল, সেটাও কিন্তু দে ডিডন্ট গেট 50% অর মোর ভোট। সুতরাং রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দিলে পরে রাজনৈতিক দলগুলা এই জুলাই চার্টারকে টোটালি ইগনোর করবে, এই রিস্কটা আছে বলেই তো আপনারা মনে করছেন যে ধরেন বিএনপি যদি ক্ষমতায় যায়, যেটি আসলে অনেকগুলো ধারণায় বা সূচকে বলা হচ্ছে তারা হয়তো ক্ষমতায় যাবে, যদি যায় তারা যেগুলোতে ডিসেন্ট দিয়েছে জুলাই চার্টারের আইনি ভিত্তি হলে সেগুলো তারা পালন করবেন, এটা নিশ্চয়তা? কারণ জুলাই চার্টারের মধ্যে যদি এটা ইনক্লুডেড হয়, ফর এক্সাম্পল মানে একটা জিনিস এইখানে 48টার মধ্যে না যাই, বোথ হাউসের মানে আপনার আপার ক্যামেলের যে পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে, এটাতে তো বিএনপি এগ্রি করে না, হুইচ ইজ ফাইন, সবাই সবকিছু বিষয়ে এগ্রি করতে হবে না, কিন্তু জুলাই চার্টার যদি গণভোটে পাশ হয় তখন বিএনপি এটা মানতে আইনগতভাবে বাধ্য। কিন্তু যদি আমরা বিএনপির উপরে ছেড়ে দেই, বেসিক্যালি আপার ক্যামেলটা হয়তো হবেই না, কিংবা আপার ক্যামেল করলে পরে ইট উইল বি এ রাবার স্ট্যাম্প, যদি এটা যদি মানে নির্বাচিত সদস্যদের সংখ্যানুপাতিক ভিত্তিতে হয়, তাহলে পরে ইট উইল বি জাস্ট অ্যান এক্সটেনশন ফর, ইট উইল বি এ ক্লাব হাউস ফর সাম সোশ্যাল এলিটস, এটা দিয়ে কোনো কাজ হবে না। সুতরাং এই বিষয়গুলা আপনি ডিসএগ্রি করতে পারেন, দ্যাটস ওকে, কিন্তু জনগণের ইচ্ছার প্রতিফলন তো আপনাকে করতে হবে। সেটাই আসলে বড় প্রশ্ন, জনগণ না বুঝলে ইচ্ছার প্রতিফলনটা কেবে, যাই হোক এখন অনেক গুবলেট পাকানো বিষয় আছে। আমি একটু এটা মানে জানতে চাই যে মিয়া গোলাম পরোয়ার তিনি বলছেন যে এই যে 5 দফা দাবি না মানলে যেই মানে 11 তারিখে কর্মসূচির কথা বলছেন, আমার আসলে এটিও প্রশ্ন যে গণভোটের দাবি সহ এই দাবিগুলো, মানে আপনি বলছেন গণতন্ত্রের কথা, আপনাদের দাবি এটি মানতেই হবে, না মানলে আপনারা আঙ্গুল বাঁকা করবেন বা রাজপথে নামবেন। যদি এখন বিএনপি বলে আমরাও এখন রাজপথে নামবো, তাহলে ঢাকার চিত্র আপনারা একভাবে বদলাবেন, বিএনপি একভাবে বদলাবে, মানে ঢাকার মানুষের কি হবে চিত্র যদি এইভাবে বদলাতে থাকে? হ্যাঁ, ডেফিনেটলি বিএনপি, এখন বিষয়টা হলো যে বিএনপিকে তো কেউ নিষেধ করছেন আন্দোলন না করতে, সুতরাং আপনার আন্দোলন করা এটা তো গণতান্ত্রিক অধিকার। আমি আবার প্রথমেই যেটা বলেছিলাম যে আমাদের 5 দফা দাবির মধ্যে ফর এক্সাম্পল নিম্নকক্ষে পিআরের দাবি এই ফেব্রুয়ারির নির্বাচনে বাস্তবায়ন সম্ভব না, আমরা জানি, বাট আপনি একটা যদি বিষয়ের ব্যাপারে আপনি কমপ্লিটলি কনভিন্সড থাকেন এবং আপনি মনে করেন যে বাংলাদেশের জন্য এটা ভালো, হ্যাঁ, এটা এই দাবিটা দৃশ্যমান বাস্তবায়নের প্যাথওয়ে এখন নাই, দ্যাট ডাজন্ট মিন যে ইউ উইল বি গিভিং আপ অন ইউর প্যাশন। আপনি তো দাবি করতেই পারেন সে দাবি, এবং আপনি সে দাবি আপনার কথা আপনি বলতে পারেন, কিন্তু কয়েকটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ এবং টাইম সেনসিটিভ। রাজপথে চলে আসে, মানে ঢাকার চিত্র বদলে দেবেন আপনারা, বিএনপি কিন্তু আন্দোলনের বিষয় বলে রেখেছে। 5 দফার সবগুলোর জন্যই বলা হচ্ছে সেটা না, মূলত এই আন্দোলনকে ইন্টেন্সিফাই করাটা হচ্ছে গণভোটের দাবির জন্য। সো এখন যদি বিএনপি তার দাবি নিয়ে মাঠে আসে, ফাইন, বিএনপিকেও বলতে হবে তাহলে যে গণভোট আগে হলে কি অসুবিধা। সো বিষয়টা, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। এখন মানে মুশকিল হয়েছে কি যে আমরা এর আগে যেই আন্দোলনগুলা দেখে এসেছি, যে আন্দোলন মানে ভাঙচুর, টায়ার জ্বালানো, জনগণের
মানে জনগণের অসুবিধা। সো আমরা কিন্তু জুলাই কিন্তু আমাদেরকে সেই জায়গা থেকে একটা অন্যরকম জায়গায় নিয়ে গিয়েছে। সো আপনি আন্দোলন করতে পারেন, ডেফিনেটলি কিছু যানজট সৃষ্টি হয় আন্দোলনের কারণে, সাময়িক অসুবিধা হয়, কিন্তু আমরা কিন্তু মানে ওই লেভেলের ভাঙচুর কিংবা মানে সংঘর্ষ এগুলা কিন্তু আমরা দেখছি না। সো ডেফিনেটলি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের অধিকার আছে যে সে যে দাবিগুলো চায় সেই দাবিগুলো নিয়ে ইন্টেন্সিফাইড আন্দোলন করা, এবং সেটাই জামাত করছে। এবং এর ফলে যেটা হচ্ছে, ইট স্টার্টস দ্য কনভারসেশন, সবাই মিলে একটা জায়গায় গিয়ে বসবে, আলোচনার মাধ্যমেই শুরু হতে হবে সবকিছু। কিন্তু আলোচনার মাধ্যমে তো হলো না, আপনারা রাজপথে নামার কথা আলোচনা হয়নি, কিন্তু হবে, নেমেছেন, আবার আরো নামবেন, হুঁশিয়ারিও দিচ্ছেন 11 তারিখে রাজপথে। দ্যাট ইজ ফাইন। আপনি মানে এখানে মানে যেহেতু আমাদের এবং আমি আপনাকে মানে আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের যে ভয়টা, এটার কারণ হলো আমাদের প্রিভিয়াস কালচার। সেইখান থেকে একটা কালচারাল শিফটও আমাদের কিন্তু দরকার, যে আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করব, ইন্টেন্সিফাইড আন্দোলন করব, আমাদের দাবির প্রতি প্যাশনেট থাকব, কিন্তু আমরা কখনো এটাকে ভাঙচুর তারপরে একটা রাজনৈতিক সংঘর্ষের মধ্যে নিয়ে যাব না। এই জায়গাটাতে ওখানেই করে, মানে আমরা তো ঘরপোড়া গুরু, যখন আপনারা বলেন আঙ্গুল বাঁকা করবেন, যখন আপনারা বলবেন চিত্র বদলে দেবেন, তখন তো আমাদের ভয় লাগবেই যে কি করবেন। না, ডেফিনেটলি আমি এই ভয় আই শেয়ার দ্য সেম ফিয়ার আপনি যেটা বলছেন, কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমরা সেই 2024-এর আগের বাংলাদেশে আমরা ফিরে যেতে চাচ্ছি না। এটার একটা নতুন বাংলাদেশ। এখানে এই বাংলাদেশ আমাকে এতটুকু নিশ্চয়তা দিয়েছে যে আমি যেই ব্যাপারে প্যাশনেট, সেই ব্যাপারটা আমি পার্সু করতে পারবো নির্ভয়ে, আমি বলতে পারবো নির্ভয়ে, আমি আমার দাবি জানাতে পারবো। তারপরে সেই দাবি যদি জনগণ রিজেক্ট করে, সেই দাবি যদি জনগণ না মেনে নেয়, আই স্টিল রেসপেক্ট দ্যাট। সো এই অধিকারটা তো আমার আছে। জি, কিন্তু ধরেন এই যে আপনারা গণভোটের জন্য দাবি করছেন, আমি দেখছিলাম যে একজন ওসি, মাদারীপুরের একজন পুবাইল থানার ওসি, তিনি তার নাম শেখ আমিরুল সম্ভবত, তিনি একটা জামাতের আমিরের বক্তব্যের একটা ফটোকার্ডের নিচে একটা কমেন্ট করেছিলেন যে আগে গণভোট দরকার, যে স্বাধীনতা বিরোধীদের দেশে রাজনীতি করার অধিকার আছে কিনা। তাকে কিন্তু সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে জামাতের মানে আপত্তির মুখে, স্থানীয় জামাতের আপত্তির মুখে তারা অভিযোগ করেছে এবং তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মানে সবাই তার কথা বলতে পারবে, সেই কথাটা বলেছে, সে মেনশনও করে নাই। আপনি যখন সরকারি কর্মচারী, তখন মানে ইউ ডোন্ট হ্যাভ দ্যাট ফ্রিডম অফ এক্সপ্রেশন। আপনি রাজনীতি করতে হলে ওসির দায়িত্ব ছেড়ে আপনি রাজনীতি করবেন। এখানে আসলে কি রাজনীতি করেন? এটা তো অবশ্যই রাজনীতি। এটা হলো সেই আওয়ামী লীগের, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের একটা জেনোফোবিক বক্তব্য, এবং এই বক্তব্য একজন ওসির তার দায়িত্ব পালনের সাথে তো কোনো সম্পর্ক নেই। তিনি যদি রাজনীতি করতে চান, তিনি পদত্যাগ করে এই কথা বলবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু তিনি যখন জনগণের জানমালের হেফাজত করবেন, দিস স্টেটমেন্ট ইজ এ জেনোফোবিক স্টেটমেন্ট। এবং এই স্টেটমেন্টের আমি বলছি, এই স্টেটমেন্টের, এরকম স্টেটমেন্ট করার মাধ্যমেই বিগত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশে জামাত এবং শিবিরকে হত্যাযোগ্য করে তুলেছিল, এবং জামাত এবং শিবিরকে হত্যা করা বৈধ ছিল, মানে এটা ক্যাম্পাসে নির্যাতন করা বৈধ ছিল এই ধরনের রেটরিকের মাধ্যমে। সুতরাং একজন সরকারি কর্মচারী তো এই ধরনের জেনোফোবিক রেটরিক করতে পারেন না। তিনি যদি সাধারণ মানুষ হয়ে থাকেন, সাধারণ জনগণ হয়ে থাকেন, সিভিলিয়ান হয়ে থাকেন, অফকোর্স তিনি এরকম, এটা কেন আরো ন্যাস্টি বক্তব্য তিনি দিতে পারেন, এটার প্রতিবাদও আমরা করতে পারি, কিন্তু তিনি চাকরি হারাবেন না। তিনি যে একটা বক্তব্য দিবেন, আমি তার পাল্টা একটা বক্তব্য দিব, কিন্তু আপনি সরকারি জায়গায় থেকে এই ধরনের জেনোফোবিক রেটরিক আপনি মানে প্রমোট করতে পারেন না, কারণ এটা আপনার নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করে। কারণ আপনার বেতন দিচ্ছি আমার ট্যাক্সের পয়সায়, আপনার নিরপেক্ষতাটা খুব জরুরি। এটা পৃথিবীর সব জায়গায় দেয়ার আর রুলস অফ এনগেজমেন্ট ফর গভর্নমেন্ট অফিশিয়ালস। এখানে কেন নিরপেক্ষতা নাই বলে মনে হচ্ছে তার বক্তব্য? এখানে একটা রাজনৈতিক দলকে আওয়ামী লীগের শেখানো একটা, যেটা বারবার বলছি, যে আওয়ামী লীগের শেখানো একটা ফ্যাসিস্ট জেনোফোবিক বক্তব্য এখানে দেয়া হয়েছে। এটার মাধ্যমে একটা রাজনৈতিক দলের কার্যক্রমকে সংকুচিত করার, যে রাজনৈতিক দল বিগত ফ্যাসিস্ট, এই বক্তব্যের মাধ্যমে সেই রাজনৈতিক দলকে জামাত এবং শিবিরকে হত্যাযোগ্য করে ফেলা হয়েছিল। এই কারণে এটা একটা অপরাধ যে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার অধিকার আছে কিনা। তিনি যখন এই প্রশ্নবোধক শুধুমাত্র বলছেন যে গণভোট দরকার, যে আছে কিনা, তিনি বলছেনও না যে অধিকার নাই, তিনি বলছেন এই জন্য একটা গণভোট দরকার, যে দরকার আছে কিনা। কিন্তু আপনারা আবার 5 দফা দাবির মধ্যে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে জাতীয় পার্টির একটা জেনোফোবিক টোন। জি, যে বলছিলাম 5 দফার দাবির মানে শেষ দফায় বলছেন জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি করার অধিকার থাকবে না, তাদের কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে। মানে আপনারা এটা বলতে পারবেন যে তাদের কার্যকলাপ নিষিদ্ধ হয়ে যাক? আমরা তো সরকারি বেতনভুক্ত কর্মচারী না। আমরা যদি সরকারি বেতনভুক্ত কর্মচারী হতাম, তাহলে এই দাবিটা বৈধ হবে, এই দাবিটা বৈধ হবে। অবশ্যই আমি তো দাবি করতেই পারি, আপনিও করতে পারেন, কিন্তু আপনি সরকারি সেই দাবিটা সুযোগ সুবিধা নিয়ে আপনি করতে পারবেন। সেই দাবিটা মানে there is a difference।
আই থিঙ্ক ইউ সি দ্য ডিফারেন্স। আমি একজন সিভিলিয়ান হিসাবে আমাকে তো সরকার বেতন দেয় না, কিংবা আমি মানুষের জানমালের বলছে না, তাই না? সে তো সরকারে, তিনি তো সরকারের বিরুদ্ধে। আমি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি করতে পারি, আমি জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি করতে পারি, কিন্তু একটা ওসি তো করতে পারেন না, তার তো সেই রাইট নাই। এবং এটা করলে তার চাকরি তো চলে যাবে। জি, তিনি বলছেন গণভোট দরকার। এটা তিনি বলতে পারতেন, তিনি যদি সাধারণ মানুষ হতেন, তিনি যদি সিভিলিয়ান হতেন। কিন্তু সরকারি, তার রাজনীতি করার শখ থাকলে তিনি সরকারি চাকরি ছেড়ে দিন। তার তো মানে there is a difference, you cannot, এখানেই তো নিরপেক্ষতার প্রশ্ন। এরকম কথা তাহলে বলা যাবে না, বুঝলাম। আর আপনারা এখন এটা একটু বলবেন যে জাতীয় পার্টি সহ 14 দলের, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়েছে তাদের কার্যকলাপ, জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক কার্যকলাপ এখানে যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ জাতীয় পার্টি, মানে আমি সবাইকে এই প্রশ্নটা করি যে আপনি দেখেন যে জাতীয় পার্টি একটা বাংলাদেশের প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে একটা বড় রাজনৈতিক দল, ইভেন জামাত ইসলামীর থেকেও জাতীয় পার্টির কোট আনকোট জনপ্রিয়তা অনেক বেশি, সিট বেশি পায়, দীর্ঘদিন ধরে অ্যাটলিস্ট 30-40টা সিট তারা সবসময় পেয়ে থাকে। কিন্তু আমি আপনাকে শারমিন আপা, আপনাকে প্রশ্ন করি যে আপনি তো অনেক মানুষের সাথে আপনার পরিচয় দীর্ঘদিন ধরে, আপনি কি আপনার জীবনে কোনো জাতীয় পার্টির কর্মী দেখেছেন? মানে আমি আপনাকে খুব সিম্পল প্রশ্ন করলাম। আমি তো দেখেছি, কারণ আমার সাথে কথা বলতে হয়, আমার জাতীয় পার্টির নেতা দেখেছেন, প্ল্যাটফর্মে রাজনৈতিক নেতা কর্মী, আপনি জাতীয় পার্টির কর্মী দেখেছেন? জি, নেতার পিছে কর্মী আসে, নেতা আসে, কিন্তু কর্মী দেখেছেন কিনা, মানে এটা অনেস্ট কোশ্চেন। কারণ আমি আপনাকে এই কারণে করছি যে আমি সত্যি কথা বলতে, আমি এমনি আমার চলার পথে জাতীয় পার্টির কর্মী দেখিনি, কিন্তু সমর্থক দেখেছি। সমর্থক, এগেন সমর্থক ইজ এ ডিফারেন্ট স্টোরি।